বিনা তল্লাশিতে অনুমোদন দেয়া হয়েছে। এখন এই তল্লাশি পণ্য জাহাজগুলোকে কি করা হয়? যে এই পণ্যগুলো আসে, তা না হলে আপনার এই যে ১০ ট্রাক অস্ত্রের যে ব্যাপারটি সেটা ঘটলো কি করে? আপনার এই বজ্র আটনি ফসকা গেরো তো দীর্ঘদিন ধরে আমরা দেখছি। সুতরাং সেই বিষয়গুলো কিন্তু আমলে নিতে হবে যখন আমরা নির্মোহ একটা বিশ্লেষণে যাব। আমি ব্যক্তিগতভাবে জেহাদ ঘোষণা করেছিলাম এবং এখনো সেই জেহাদে ব্যাপৃত আছি টিপু মনির বিরুদ্ধে। আমাদের শিক্ষা ব্যবস্থার ১২টা বাজিয়ে দিয়েছেন। তার ধারাবাহিকতায় নওফেল সেটি অব্যাহত রেখেছেন এবং সেই লিগেসি কিন্তু আমরা এখনো বহন করতে হচ্ছে। ইউনূসের যে সেবাটা আমরা ১৬ বছর ধরে বঞ্চিত হয়েছি, তার অন্যতম কুশীলব দীপুমণি এবং তার স্বামী, যিনি ইজড আউট হয়েছিলেন আপনার প্রফেসর ইউনূসের টিম থেকে, এবং তার প্রতিশোধ হিসেবে এই যে মেলাইন করবার যে ব্যাপারটা, জাতীয় আন্তর্জাতিকভাবে প্রফেসর ইউনূসকে ভিলেন বানানোর চেষ্টা, এই সবকিছুর পেছনে কিন্তু এই দীপুমণি সক্রিয় ভূমিকা পালন করেছে। পাকিস্তান, বাংলাদেশ দুটি একই রাষ্ট্র ছিল এবং পাকিস্তান রাষ্ট্রের জন্ম দিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ। যে দলটি পাকিস্তান আন্দোলন শুরু করেছিল সেটির গোড়াপত্তন হয় ঢাকায়। বঙ্গভঙ্গ নিয়ে যে টানাপোড়েন তার অংশ হিসেবে। আর নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর কেসিআই, তিনি মূলত ছিলেন প্রধান আর্কিটেক্ট এবং পরবর্তীতে আপনার সেই লাহোর প্রস্তাব, যেটি সংশোধন করার কারণে আপনার স্টেটস এর বদলে স্টেট থেকে গেল এবং ট্রাঙ্কুলেটেড মথ ইটেন ম্যাপ আমরা উপহার পেলাম আপনার স্যার সিরিল রেডক্লিফের বদান্যতায়। আর বর্তমান যে অবয়ব নিয়ে যে মানচিত্রটি বাংলাদেশের, এটা মূলত কিন্তু কন্ডিশন হয়ে গেছে 1947। অপশন দেওয়া হয়েছিল সিলেটবাসীকে, তারা একটা প্লেবিসাইটের মাধ্যমে দিয়ে দেন মাশরেকে পাকিস্তানে যোগ দিয়েছিলেন। আর রেস্ট অফ বেঙ্গল, যেটা পূর্ববঙ্গ নামে পরিচিত ছিল, বেঙ্গল প্রেসিডেন্সি থেকে আলাদা করে এই সিলেটের মানে যে অংশটা আসাম থেকে এসছে আর রেস্ট অফ ইস্ট বেঙ্গল মিলে হয়েছে মাশরেকে পাকিস্তান। ও মাশরেকি পাকিস্তানের যে পতাকাটা, সেটা এখনো কিন্তু ঢাকা শহরে দৃঢ় প্রথিত অবস্থায় আছে। এই বিষয়টা আমরা কয়জন আমলে নিয়েছি। এই যে আমাদের জাতীয় সংসদ ভবন, ক্রিসেন্ট লেক, সেইখানে আইয়ুব খান বিষয়টা কমিশন করে দিয়ে গেছেন লুই কানকে দিয়ে। এটা নিয়ে আজ পর্যন্ত কেউ কিন্তু শোরগোল তোলে। আপনার লুই কানের যে নকশা, সেটা ব্যত্যয় ঘটিয়ে স্পিকারের বাসভবন তৈরি করা হয়েছে, তখন পরিবেশবাদীরা এটা নিয়ে হইচই করেছে। এ বাদে আজ পর্যন্ত আমি পাবলিক স্ফেয়ারে বিষয়টা নিয়ে খুব একটা উচ্চবাচ্য হতে দেখি। এখন পাকিস্তান সার্কভুক্ত একটি দেশ এবং আপনার ভারত সার্কভুক্ত একটি দেশ, অন্যান্য এই আফগানিস্তান সহ সব মিলিয়ে যে কটি রাষ্ট্র আছে, তারা একে অপরের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। প্রক্সিমিটির একটা ব্যাপার আছে। আর যে কথাটা নিয়ে হইচই হচ্ছে সেটা হচ্ছে বিনা তল্লাশিতে অনুমোদন দেয়া হয়েছে। এখন এই তল্লাশি পণ্য জাহাজগুলোকে কি করা হয়? যে এই পণ্যগুলো আসে, তা না হলে আপনার এই যে ১০ ট্রাক অস্ত্রের যে ব্যাপারটি সেটা ঘটলো কি করে? আপনার এই বজ্র আটনি ফসকা গেরো তো দীর্ঘদিন ধরে আমরা দেখছি। সুতরাং সেই বিষয়গুলো কিন্তু আমলে নিতে হবে যখন আমরা নির্মোহ একটা বিশ্লেষণে যাব। আর এখানে আপনার যেই অবস্থাটা আন্তর্জাতিক
যে আদালতের দৃষ্টান্ত আমরা এর আগে দেখেছি, তার মধ্য দিয়ে উইথ ডিউ রেসপেক্ট কারো কারো মতে এক ধরনের মব জাস্টিস হয়েছে। কাউকে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, শাহবাগ থেকে হইচই তোলার পর, শোরগোল তোলার পর তাকে আবার পরবর্তীতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। কিন্তু এখন তার উল্টোটা যদি এখন ঘটতে থাকে, তখন ব্যাপারটা কি দাঁড়ায়? আপনার আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা বড় অংশ তারা কিন্তু মৃত্যুদণ্ডে বিশ্বাস করে না। আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বিশ্বের সেরা মানবাধিকার সংগঠন, সবচেয়ে পুরনো, ইয়ান মার্টিন শুরু করেছিলেন এই যাত্রা। সেই সংগঠন মৃত্যুদণ্ড রহিতকরণের জন্য বিশ্বব্যাপী কাজ করে চলেছে। ইউরোপের অনেক দেশে মৃত্যুদণ্ড রহিত করা হচ্ছে, এবং সেই কারণে আপনার এখন যদি এই আন্তর্জাতিক আদালত মৃত্যুদণ্ড প্রদান করে, তখন সেটা কতটা অ্যাকসেপ্টেবল হবে টু দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, সে বিষয়টাও কিন্তু আগে থেকে চিন্তা করে রাখা ভালো। আমি ব্যক্তিগতভাবে জেহাদ ঘোষণা করেছিলাম এবং এখনো সেই জেহাদে ব্যাপৃত আছি দীপুমণির বিরুদ্ধে। আমাদের শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে দিয়েছেন। তার ধারাবাহিকতায় নওফেল সেটি অব্যাহত রেখেছেন, এবং সেই লিগেসি কিন্তু আমরা এখনো বহন করতে হচ্ছে। এখন এই যে মহিলাটি, তিনি তৎকালীন শাসক দলের খুবই গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি জয়েন্ট সেক্রেটারি জেনারেল ছিলেন পার্টির, এবং শেখ হাসিনা এবং শেখ রেহানার সাহচর্য দীর্ঘদিন ধরে তিনি ভোগ করেছেন। তাকে এই যে সিঁড়ি বেয়ে একেবারে সর্বোচ্চ পর্যায়ে উঠে আসবার ক্ষেত্রে যিনি ফ্যাসিলিটেট করেছেন, তিনি এস এ মালেক সাহেব, প্রয়াত। কলাবাগানে তার প্রতিবেশী ছিলেন। এই সোশ্যাল ক্যাপিটাল কাজে লাগিয়ে, এবং যেহেতু তিনি ডিবেট করতেন, আদো আদো একটা নিজস্ব স্টাইল ছিল, এবং সেই স্টাইল থাকবার কারণে শেখ হাসিনার দৃষ্টি আকৃষ্ট হয়, সবাইকে অবাক করে তাকে কিন্তু প্রমোট করা শুরু করে। এবং এই যে ভাগ্য তার খুলে গেল, এইটাকে কাজে লাগিয়ে এই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের নোবেল লরেট ইউনূসের যে সেবাটা আমরা 16 বছর ধরে বঞ্চিত হয়েছি, তার অন্যতম কুশীলব দীপুমণি এবং তার স্বামী, যিনি ইজড আউট হয়েছিলেন আপনার প্রফেসর ইউনূসের টিম থেকে, এবং তার প্রতিশোধ হিসেবে এই যে মেলাইন করবার যে ব্যাপারটা, জাতীয় আন্তর্জাতিক ভাবে প্রফেসর ইউনূসকে ভিলেন বানানোর চেষ্টা, এই সব কিছুর পিছনে কিন্তু এই দীপুমণি সক্রিয় ভূমিকা পালন করেছে। সেই জন্য অন্য সকল দায় দায়িত্ব, আপনার প্রায় 8,000 কোটি টাকার আপনার যে বাণিজ্যটি তিনি করেছেন, 7,000 কোটি টাকার বালি উত্তোলন করে চাঁদপুরকে ভাঙনের মুখে ঠেলে দিয়েছেন, এবং সবগুলো আপনার ডিও কিন্তু তার স্বাক্ষরে করা। তারপর আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রকল্প, সেটা মুখ থুবড়ে পড়েছে কিন্তু তার কারসাজিতে। তিনি অসহযোগিতা করবার কারণে আজকে পর্যন্ত আপনার সবকিছু ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, এবং এর দায় তিনি কিন্তু নিবেন এমনটি আমার মনে হয় না। এবং বর্তমান যে আপনার মেকানিজম আছে, যে পদ্ধতি প্রক্রিয়া আছে, সেখানে খুব করণিক দৃষ্টিতে বিষয়গুলো তাকে এড়িয়ে, তাকে রক্ষা করে অন্যের ঘাড়ে দায় এড়িয়ে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা এখনো অব্যাহত আছে। প্রথম আলোর মতো পত্রিকা বলুন, টিআইবির মতো প্রতিষ্ঠান বলুন, আপনার সর্বত্র দীপুমণির ভাবাদর্শে বিশ্বাসী লোকজন কিন্তু এখনো যথেষ্ট বহাল তবিয়তে আছে। একসময় যারা ছাত্র ইউনিয়ন করতেন, তাদের বিরাট একটা নেটওয়ার্ক আছে, এবং সেই নেটওয়ার্কে অনেকেই অবগাহন করেছে এবং করছে। সুতরাং তিনি খাঁচায় আবদ্ধ আছেন, এটা ভেবে আত্মপ্রসাদ লাভ করাটা হবে বোকামির নামান্তর। শি ওয়াজ ভিশাস, শি স্টিল ভিশাস, এবং কতটুকু তার প্রকৃত বিচার হবে সে ব্যাপারে আমার ঘোরতর সন্দেহ আছে। ধন্যবাদ।